আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 1 মার্চ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বহুদিন জেলেই থাকতে হবে মাহবুবুল হককে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ইউএসটিএ মামলা 3 মার্চ চূড়ান্ত রায় হাইকোর্টে। 26 লোককে ফের বিরোধী ঐক্যের প্রয়াস, অচ্যুত আজমল। বিরোধী নেতৃত্বের প্রথম বৈঠক আজ। সমাজ বিজ্ঞানের প্রশ্ন নিয়ে তুমুল বিতর্ক, এই বিতর্কটাই অনাবশ্যক বললেন শিক্ষামন্ত্রী পেগু। এবং সর্বশেষ খবরটি হলো, 60 বছর পর দ্বিতীয় ডিগ্রি কলেজ গড়ে উঠছে লক্ষ্মীপুরে, বরাদ্দ 35 কোটি টাকা। 2028 সালের আগে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হবে লক্ষ্মীপুর, বললেন মন্ত্রী কৌশিক। এবারে শুনুন বিস্তারিত খবর। বহুদিন জেলেই থাকতে হবে মাহবুবুল হককে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বৃহস্পতিবার রাতে শ্রীভূমি থেকে গুয়াহাটিতে নিয়ে এসে আসাম পুলিশের শীর্ষ কর্তারা জেরা করলেন ইউএস টিমের স্বত্বাধিকারী তথা আচার্য মাহবুবুল হককে। শুক্রবার সকালে ইস্ট ডিভিশনের ডিসিপি মৃণাল দাসের নেতৃত্বে একদল পুলিশ মাহবুবুল হকের বাড়িতে কয়েক ঘন্টা ধরে অভিযান চালায়। এছাড়াও ক্রাইম ব্রাঞ্চের একটি দল ইয়ারডি ফাউন্ডেশনের তল্লাশি চালায়। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, উনাকে আরো বহুদিন জেলে থাকতে হবে। 4 দিন পুলিশ হেফাজতে থাকা ইউএস টিমের স্বত্বাধিকারী তথা আচার্য মাহবুবুল হককে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা থেকে গুয়াহাটিতে নিয়ে এসে শুক্রবার সকাল 11টা নাগাদ ইস্ট ডিভিশনের ডিসিপি মৃণাল ডেকার নেতৃত্বে একদল পুলিশ মাহবুবুল হকের হাতিগাঁওয়ের গুড়ামারা স্থিত বাড়ি জ্ঞান কুটিরে উপস্থিত হন মাহবুবুলকে সঙ্গে নিয়ে। কিন্তু বাড়িতে অভিযান শুরু করার আগেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা পুলিশকে বাধা দেন। এ নিয়ে সিকিউরিটি গার্ড ও পুলিশের মধ্যে তর্কযুদ্ধ হয়। অবশেষে সিকিউরিটি গার্ড পুলিশের তল্লাশি নেওয়ার পরই বাড়িতে প্রবেশ করতে দেন। তল্লাশি চলে প্রায় বিকাল পর্যন্ত। তারপর মাহবুবুল হককে দিশপুর থানায় নিয়ে যায় পুলিশের দল। রাতেই তাকে শ্রীভূমিতে নিয়ে আসা হয়। এদিকে দিশপুর থানায় মাহবুবুলকে নিয়ে আসার কথা জানতে পেরে 100 থেকে 150 জন প্রাক্তন পড়ুয়ার সঙ্গে ইউএস টিমের শিক্ষক কর্মীরা থানায় উপস্থিত হয়ে মাহবুবুলের সঙ্গে দেখা করার অনুমতি চান পুলিশের কাছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ কর্তারা জানান, তদন্ত চলছে, এ বিষয়ে কোনো মন্তব্য না করাই ভালো। অন্যদিকে এত মানুষ দেখে থানা এলাকা খালি করে দেওয়ার জন্য প্রথমে অনুরোধ করে পুলিশ, পরে প্রাক্তন ছাত্রছাত্রীরা তা মানতে না চাইলে ডিসিপি স্পষ্ট জানিয়ে দেন, যদি ওই স্থান ছেড়ে দেওয়া না হয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, প্রয়োজনে তাদের গ্রেফতারও করা হতে পারে। পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র সম্মেলনের সম্পাদক শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানান, রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয়েছেন ইউএস টিমের আচার্য মাহবুবুল হক। 2008 সাল থেকে সিবিএসই কোর্স আছে। এত বছর ধরে ওই স্কুল থেকে বহু শিক্ষার্থী পাস করে বিভিন্ন সরকারি বিভাগে কাজ করছেন। মেডিকেল কলেজ থেকে শুরু করে নিট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। ইউএসটিএম যদি ভুয়ো হয় তাহলে এত শিক্ষার্থী কিভাবে পাস করেছে? নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো কথাই নেই। তিনি আরো জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের যে বক্তব্য প্রদান করেছেন তা সন্দেহজনক। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাম না নিয়ে বলেন, কে তিনি তো বহুদিন জেলে থাকবেন। উল্লেখ্য, ইউএস টিমের স্বত্বাধিকারী মাহবুবুল হকের বিরুদ্ধে আসামে 2টি মামলা রুজু হয়ে আছে। একটি ওবিসি সার্টিফিকেট জালিয়াতি, অন্যটি টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের পছন্দের সেন্টারে পাঠানোর। পুলিশ তদন্তে নেমে মাহবুবুল হককে গ্রেফতার করে শ্রীভূমি জেলাতে নিয়ে গিয়ে আদালতে হাজির করে নিজেদের হেফাজতে চেয়ে নেয়। তারপরেই শ্রীভূমিতে জেরার পর গুয়াহাটিতে নিয়ে আসা হয় তদন্ত করতে। অপরদিকে ইউএস টিমের চ্যান্সেলরের গ্রেফতারির মামলার চূড়ান্ত শুনানি বা নিষ্পত্তি হবে আগামী 3 মার্চ, একথা জানা গেছে গুয়াহাটি হাইকোর্টের তরফে। এদিন চ্যান্সেলর মাহবুবুল হক মামলার রায় দিতে চলেছে আদালত। সূত্র অনুযায়ী আদালত শুক্রবার হকের জামিনের আবেদনের উপর ব্যাপক শুনানি করেছে বলে জানা গেছে। দীর্ঘ শুনানির পরে আদালত সোমবার মামলাটি নিষ্পত্তি করবে বলে জানিয়েছে। উল্লেখ্য, আচার্য হককে 2টি পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তিনি জামিনের জন্য তার আইনি লড়াই অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, গত 21 ফেব্রুয়ারি শ্রীভূমি পুলিশ নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছিল মাহবুবুল হককে। অপরদিকে 26 লোককে ফের বিরোধী ঐক্যের প্রয়াস, অচ্যুত আজমল। বিরোধী নেতৃত্বের প্রথম বৈঠক আজ। 26 বিধানসভা ভোটের লক্ষ্যে ফের শুরু হয়েছে বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস। বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার লক্ষ্য নিয়ে কংগ্রেস সহ বাকি বিরোধী দলের নেতাদের বৈঠক ডাকা হয়েছে। আজ বিকেলে গুয়াহাটি মহানগরের এক রিসোর্টে অনুষ্ঠিত হবে প্রথম দফার বৈঠক।
বিরোধীদের এবার ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী হিরেন গুহাই। বিজেপি বিরোধী ওই বামপন্থী নেতার সঙ্গে রয়েছেন আব্দুল মান্নান, শান্তনু বরঠাকুর, হরে কৃষ্ণ ডেকা, পরেশ মালাকারের মতো বুদ্ধিজীবীরাও। গত লোকসভা ভোটে আসামের বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ দেখা গেলেও বিধানসভার উপনির্বাচনে আসন বন্টনকে কেন্দ্র করে অনৈক্যের চেয়ে দেখা দেয় বিরোধী শিবিরে। এক প্রকার ভেঙে যায় বিরোধী জোট। তবে দিল্লির নির্বাচন থেকে শিক্ষা নিয়ে 26-এর বিধানসভা ভোটের আগে ফের বিরোধী দলগুলিকে একত্রিত করার প্রয়াস শুরু হয়েছে। অবশ্য বদরুদ্দিন আজমলের দলকে বাইরে রেখেই রূপরেখা প্রস্তুত করা হবে বিরোধী জোটের। তাই রাইজোর দল, আসাম জাতীয় পরিষদ, জাতীয় দল আসাম, সিপিআই, সিপিএম সব দলকে ডাকা হয়েছে বৈঠকে। আসলে দিল্লির নির্বাচন নাড়িয়ে দিয়েছে বিরোধীর ভিত। বিরোধী দলগুলির মধ্যে অনৈক্যের জেরে ফলাফল কি হতে পারে চোখে দেখিয়ে দিয়েছে নির্বাচনের ফল। দিল্লি বিধানসভা ভোটের লড়াইয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ঐক্যবদ্ধ ছিল, কিন্তু বিভাজন ঘটে বিরোধী ইন্ডিয়া জোটে। আপ ও কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামে। বিরোধী শিবিরে এই বিভাজনের ফল সরাসরি উঠেছে বিজেপির গড়ে। দিল্লিতে অন্তত 5 আসনে ফলাফল ভিন্ন হতে পারত যদি ঐক্যবদ্ধ হতো আপ কংগ্রেস। অরবিন্দ কেজরিওয়াল থেকে মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সৌরভ বরদাস সকলেই হেরেছেন বিরোধী ভোটের বিভাজনে। তাই 26-এর ভোটের আগে আসামের বিরোধী শিবির সতর্ক হচ্ছে। দিল্লির ভোটের তাজা ফলাফলকে হাতে রেখে ফের শুরু হয়েছে বিরোধীদের মধ্যে একতা জুটানোর প্রয়াস। কারণ দিল্লির এই ফলাফলের পেছনে বিরোধী শিবিরে অনৈক্যকে কারণ হিসেবে দেখছেন হিরেন গুহাইয়ের মতো বুদ্ধিজীবীরা। জানা গেছে আজকের বৈঠকে হিরেন গুহাই নিজে উপস্থিত থাকবেন, বাকি 5 বুদ্ধিজীবীও থাকবেন বৈঠকে। বিরোধী নেতৃত্বকে তারা বোঝানোর চেষ্টা করবেন আসন নিয়ে আপোষ করেও বিরোধীদের একত্রিত হতে হবে। বিজেপির বিরুদ্ধে লড়তে হলে ঐক্য আর কোনো বিকল্প নেই। অপরদিকে সমাজ বিজ্ঞানের প্রশ্ন নিয়ে তুমুল বিতর্ক। এই বিতর্কটাই অনাবশ্যক বললেন শিক্ষামন্ত্রী পেগু। আসামে এখন চলছে ছাত্রছাত্রীদের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক, কিন্তু এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তুমুল বিতর্ক দানা বেঁধে উঠেছে। আসামের শিক্ষামন্ত্রী এটিকে হালকাভাবে নিয়ে পরিষ্কার জানিয়ে দেন যে এই বিতর্কটাই অনাবশ্যক। উল্লেখ্য, মাধ্যমিকের প্রশ্নপত্রের 57 নং প্রশ্নটি পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের ভাবিয়ে তুলেছিল। প্রশ্নটি হলো, ধরা যাক ডম্বুক নামের গ্রামে একটি হাসপাতাল স্থাপন করলো সরকার। হাসপাতালটিতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় হিন্দুদের। অন্য ধর্মের মানুষজনকে চিকিৎসার খরচ বহন করতে হবে নিজেদেরই। ভারতের মতো একটি দেশে সেরকম ব্যবস্থা কি নিতে পারে সরকার? তোমার মতামত জানাও। এই প্রশ্নটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। 15 অথবা 16 বছরের কিশোরীর কাছে এই প্রশ্নটি নিঃসন্দেহে জটিল। সমাজ বিজ্ঞানের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই জটিল প্রশ্নটি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের কাছে জটিলতর হয়ে দেখা দেয়। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এ ধরনের প্রশ্ন কেনই বা প্রস্তুত করে তোলা হলো সেটাই বোধগম্য হচ্ছে না অভিভাবকদের। এর জন্য তারা রীতিমতো বিরক্ত ও অসন্তুষ্ট। একাংশের বক্তব্য, এ ধরনের প্রশ্ন ছাত্রছাত্রীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। এ সম্পর্কে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর তাৎপর্যপূর্ণ মন্তব্য, আমার কথা এই বিতর্কটাই অনাবশ্যক। কারণ ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোনো ধরনের ভেদাভেদকে প্রশ্রয় দেওয়া হয়নি। ফলে আমরা কোনো ভেদাভেদ না রেখে সবকা সাথ সবকা বিকাশ নীতি পালন করে চলেছি। এখন ভারতে যে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে বা ভাষার ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হচ্ছে না, সেই ইনফরমেশনটাই ছাত্র বা ছাত্রীর কাছে সেই জ্ঞানটাই রয়েছে কিনা সেটাই টেস্ট করা হয়েছে। অভিভাবকদের প্রশ্ন, সেরকম জ্ঞানের পরীক্ষা নেওয়ার জন্য এ ধরনের প্রশ্ন কি করা যায়? এর বিকল্প প্রশ্ন কি করা যেত না? প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে শুধু 57 নং প্রশ্নটাই নয়, ওএমআর অংশের 45টি প্রশ্নের বাইরে, অর্থাৎ প্রশ্নপত্রের দ্বিতীয় অংশটির 80% প্রশ্নই উল্লিখিত প্রশ্নগুলির মতোই বেশ জটিল। হশাখার 46 নং প্রশ্নটিও এরকমই চাতুর্যপূর্ণ। প্রশ্নটির প্রথমাংশে স্বদেশী আন্দোলনে ব্যবহৃত পদ্ধতির সঙ্গে 1857 সালের বিদ্রোহের পদ্ধতির তুলনা করতে বলা হয়েছে। 48 নং প্রশ্নটির ক্ষেত্রে একই ধরনের কৌশল খাটানো হয়েছে। 1 বছর আগে শিক্ষা বিভাগ চলতি বছর থেকে মাধ্যমিক পরীক্ষার পদ্ধতির পরিবর্তন করা ছাড়াও এর মানোন্নয়ন করার কথা ঘোষণা করেছিল। কিন্তু মানোন্নয়ন করতে গিয়ে যদি ছাত্রছাত্রীরা প্রশ্নই বুঝতে না পারে, তাহলে তা প্রস্তুত করার কারণটাই বাকি। শুধু ছাত্রছাত্রীরাই নয়, অভিভাবকদের পর্যন্ত এই প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছিল। চূড়ান্ত পরীক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো একজন ছাত্র বা ছাত্রী কতটুকু জানে সেটার মূল্যায়ন করা। কিন্তু তা করতে গিয়ে যদি ছাত্রছাত্রীদের অজ্ঞানতার বহর বের করার প্রয়াস চালানো হয়, তা কিন্তু শিক্ষা ব্যবস্থাকেই শেষ করে দিতে পারে। এবছরের সমাজ বিজ্ঞানের মাধ্যমিকের প্রশ্নপত্র দেখে মনে হচ্ছে যে প্রশ্নপত্রের প্রস্তুতকর্তা যিনি,
তিনি কত বেশি জানেন সেটাই জাহির করার একটা তামাশা। এ থেকেই মুক্তি কিন্তু জ্যোতির্গময়ের পথে যাত্রার সোপান হয়ে উঠতে পারে। অপরদিকে 60 বছর পর দ্বিতীয় ডিগ্রি কলেজ গড়ে উঠছে লক্ষ্মীপুরে, বরাদ্দ 35 কোটি। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে 60 বছর পর আরেকটি ডিগ্রি কলেজ স্থাপন হচ্ছে বিন্নাকান্দিতে, মডেল ডিগ্রি কলেজ। একই ছাদের তলায় থাকবে সায়েন্স, আর্টস ও কমার্স 3টি স্ট্রিম। ৭৯,৪০০ বর্গ ফুটের ত্রিতল ভবনের এই কলেজে 37টি ক্লাসরুম সহ ল্যাবরেটরি, লাইব্রেরি আদি আধুনিক সব ব্যবস্থা থাকবে। এই কলেজ নির্মাণে সরকার বরাদ্দ করেছে 35 কোটি টাকা। কাজ শেষের সময়সীমা 26 মাস। কাজের বরাত পেয়েছে কলকাতার খ্যাতনামা ঠিকাদার সংস্থা এমপি খৈতান। শুক্রবার এই মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজা সম্পন্ন হয়। ভূমি পূজা করেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ, খনি ও বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। মূলত তার ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনায় সরকারি আরেকটি ডিগ্রি কলেজ গড়ে উঠেছে লক্ষ্মীপুরে। এদিন বিন্নাকান্দিতে ডিগ্রি কলেজটির ভূমি পূজা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নিয়ে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় বলেন, 21-এর বিধানসভা নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দেন, লক্ষ্মীপুরে বিজেপির জয় হলে একটি ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। যেমন কথা তেমনই কাজ। আজকের দিনে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। সেজন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে মন্ত্রী কৌশিক রায় উল্লেখ করেন, লক্ষ্মীপুরে উচ্চশিক্ষার প্রসারে বড় ভূমিকা নেবে মডেল ডিগ্রি কলেজটি। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ হবে বলে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 2027 শিক্ষাবর্ষ থেকে এই কলেজে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে। সায়েন্স, আর্টস ও কমার্স 3টি স্ট্রিমেই পাঠদান হবে। থাকবে শিক্ষার আধুনিক সব ব্যবস্থা। তাছাড়া কলেজের গা ঘেঁষেই নির্মাণ হচ্ছে অসম্বলার রাস্তাও। ফলে শুধু লক্ষ্মীপুর নয়, দূর দূরান্তের পড়ুয়ারাও এই কলেজে শিক্ষার্জনের সুযোগ পাবেন। প্রসঙ্গত মন্ত্রী কৌশিক রায় বলেন, রাজ্যে যে 11টি মডেল ডিগ্রি কলেজ গড়ে উঠছে, এর মধ্যে 2টি কলেজই হচ্ছে কাছাড় জেলায়, একটি গড়ে উঠছে লক্ষ্মীপুরের বিন্নাকান্দিতে। এই বিধানসভা কেন্দ্রে সরকারি প্রথম ডিগ্রি কলেজ স্থাপন করা হয় 60 বছর আগে, সেটি পয়লাপুলের নেহেরু কলেজ। এরপর এখন দ্বিতীয় মডেল ডিগ্রি কলেজ হচ্ছে বিন্নাকান্দিতে। লক্ষ্মীপুরে শিক্ষার প্রসারে শুধু এই কলেজ নয়, জয়পুর রাজাবাজারে আরেকটি ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুরে আইন কলেজ, বিন্নাকান্দিতে পলিটেকনিক, পয়লাপুলে আইটিআই, নেহেরু কলেজে সায়েন্স স্ট্রিম সহ আরো 3টি হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে, যাতে 2028 সালের আগে শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণরূপে আত্মনির্ভর হয়ে উঠতে পারে লক্ষ্মীপুর। এতদিন শিক্ষা স্বাস্থ্য সহ অন্য ক্ষেত্রেও জেলায় অনেক পিছিয়ে ছিল লক্ষ্মীপুর। এখন শিক্ষা স্বাস্থ্য সহ অন্য ক্ষেত্রেও দ্রুত উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। অতি সম্প্রতি লক্ষ্মীপুরে 100 শয্যার জেলা হাসপাতাল নির্মাণ কাজের সূচনা হয়। কাছাড় জেলায় শিলচর মেডিকেলের পর এটি হচ্ছে দ্বিতীয় বড় আধুনিক স্বাস্থ্য প্রতিষ্ঠান। সেখানে প্রায় 127 কোটির কাজ চলছে। এ বিষয়ে আলোকপাত করে মন্ত্রী কৌশিক উল্লেখ করেন, 20 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়, 85 কোটি ব্যয়ে শিলঘাটে ব্রিজ নির্মাণের কথা। তিনি বলেন, আগে লক্ষ্মীপুরে একটি সাব ডিভিশনাল হাসপাতাল নির্মাণের জন্য কত না আইন আদালত ও আন্দোলন হয়েছে, আর এখন কোনো দাবি আন্দোলন ছাড়াই লক্ষ্মীপুরে একের পর এক বড় প্রকল্প দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এসব প্রকল্প রূপায়ণের পর শিক্ষা হোক বা স্বাস্থ্য, লক্ষ্মীপুরের বাইরে যেতে হবে না লক্ষ্মীপুরবাসীকে। যোগাযোগ ব্যবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।